অসামান্য প্রতিভাবান ঋষভ বসুকে শুধু নিজের বিদ্যালয়ে নয়, এলাকা ছাড়িয়ে দূর দূরান্তের শিক্ষকেরা এক ডাকে চিনত। আর নিজের বিদ্যালয় তো প্রশ্নতীত জনপ্রিয়। ঋষভও নিজের অধ্যাবসায়ের জোরে উত্তরোত্তর উন্নতি শিখরে। বাবা সৌরভ বসু এলাকার নামকরা ডাক্তার, সেই সুবাদে বিখ্যাত বিজ্ঞানী অনিকেত রায়ের সাথে পরিচয়। পেশেন্ট ও ডাক্তারের সম্পর্ক অবশেষে পারিবারিক বন্ধুত্বে পরিণত। অনিকেত বাবুর একমাত্র সুন্দরী কন্যা সুনেত্রাও ঋষভকে চিনত ভালো ছেলে হিসেবে। পারিবারিক সখ্যতায় দুজনের মধ্যে ঘনিষ্ঠতার সুযোগও ঘটে। ঋষভের জীবনে সুনেত্রার গভীরতা আরও বৃদ্ধি পায় ডাক্তারি পড়ার সময়। ঋষভ এগিয়ে চলার অনুপ্রেরণা খুঁজে পায় পরশমণি। হঠাৎই স্বপ্নভঙ্গ একটি সামান্য ঘটনায়। ঋষভের বইয়ের ভিতরে সুনেত্রা আবিষ্কার করে হলুদ খামের চিঠি। খামের উপর সুন্দর হাতের লেখা, আমার প্রিয় মানুষকে, তোমার প্রিয়তমা বান্ধবী। ঋষভকে না জানিয়ে খুলে ফেলে খামটি। অন্দ্রিলার গভীর ভালোবাসার ছোঁয়ায় দীর্ঘ এক প্রেমপত্র। হতবাক সুনেত্রা। কে এই অন্দ্রিলা? দ্বিধান্বিত মনে সংশয়ের আকাশ ভেঙে পড়ে এতদিনের প্রেমের বন্ধনে। এদিকে সুমিত্রার জন্য বাড়ি থেকে নিউ ইয়র্কে বসবাসকারী বিজ্ঞানী সংলাপ সেনের বিবাহ প্রায় পাকা। সে ভেবেছিল আজকেই ঋষভের সাথে এই ব্যাপারে কথা বলবে, আর তারপর দুজনে মিলে বাড়িতে তাদের সম্পর্কের কথা জানাবে। কিন্তু আর কোন মুখে বাড়িতে জানাবে এসব? সাথে মানুষটা যদি ঠিক না থাকে তবে তো সবই ব্যর্থ। ভগ্ন মনোরথ সুমিত্রা বুঝতেও পারেনি কখন চোখের দুকোল ছাপিয়ে অশ্রু এসে ভিজিয়ে দিয়েছে তার গাল ও গলা। পিছনে একটা পদশব্দ পেয়ে তাড়াতাড়ি চিঠিটা বইয়ের ভাঁজে ঢুকে দিয়ে চোখ মুছে বৃদ্ধে হাসি ঠোঁটে এঁকে সামনে ফিরে দাঁড়ালো। ঋষভ তার সামনে এসে দাঁড়ালো, হাসি মুখে বলল, চলো, আজকের মতো কাজ তো শেষ, তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবো আজ। সুমিত্রা আর আপত্তি করল না, লোভীর মতো আঁকড়ে ধরে রাখতে চাইল তার সঙ্গ। ওর এই পরিবর্তন সম্পূর্ণরূপে চোখ এড়িয়ে গেল ঋষভের। মানুষে তো পাল্টে যায় এক নহমায় নাকি? অনেক আগেই শুরু হয়েছিল এই পরিবর্তনের খেলা। চোখে ভালোবাসার চশমা পরে থাকা সুনেত্রাই টের পায়নি তা। বাড়িতে ঢুকতেই বাবা অনিকেত রায় বললেন, শোনো মা, ওরা যে আর অপেক্ষা করতে চাইছেন না, এবার তো তোর একটা উত্তর দরকার মা। কত আশান্বিত মুখে তাকিয়ে আছে তার দিকে বাবা। কি করে তাকে আঘাত করবে? বুকে পাথর চেপে সুমিত্রা বলল, তোমার সিদ্ধান্তের ওপর আমার পূর্ণ আস্থা আছে। তুমি যা করবে তাতেই আমার ভালো হবে। খুশিতে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ। তিনি তক্ষুনি উঠে গেলেন টেলিফোনের কাছে। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে সুমিত্রা ধীর পায়ে নিজের ঘরে চলে গেল। বড় ক্লান্ত আজ সে। বুকের মধ্যে শুধু বিরাজ করছে এক মরুভূমি শূন্যতা। পরের দিন ইচ্ছে করেই বাড়িতে রয়ে গেল। সম্প্রতি সংলাপ নিউ ইয়র্ক থেকে ফিরেছে। দুই বাড়ির অনুমতিতে আজ দুজনে একান্তে নিজেদের চিনে নিতে চায়। কলকাতায় এক মামি ক্যাফেতে সেই সাক্ষাৎ স্থির হয়েছে। মা প্রমীলা দেবী তাই আজ তাকে বেরোতে দেয়নি। নির্দিষ্ট সময়ে বাড়ির গাড়িতেই সেই ক্যাফেতে পৌঁছল সুনেত্রা। আজ তার কলেজে অনুপস্থিতি থাকার কারণ জানতে একবার ফোন করেছিল ঋষভ, কিন্তু সুমিত্রা সংক্ষিপ্ত উত্তরে নিজেকে সন্তুষ্ট রেখেছে। একবারও জানতে চায়নি সুমিত্রার কি কাজ আছে। অভিমানের চোখ জলে ভরে উঠল ওর। কবে এত দূরে সরে গেল ঋষভ? ক্যাফে পৌঁছে দেখলো তার আগেই সংলাপ এসে বসে রয়েছে তার জন্য। প্রচণ্ড ব্যক্তিত্বময় সেই পুরুষ। নিজেকে কেমন ম্লান মনে হতে লাগলো সুমিত্রার। অফ হোয়াইট সাথে সাথে কালো স্যুট টাই পরে হয়তো মানুষটির সামনে নিজেকে কিছুতেই মেলে ধরতে পারছে না ও। সেও বোধগিরির রিমলেস চশমার আড়ালে থাকা চোখ দিয়ে মেপে নিচ্ছিল তার অস্তিত্বটুকু। বেশ কিছুক্ষণ চুপ থাকায় সে নিজেই প্রথমে কথা বলা শুরু করলো। সুমিত্রা তার যথাযথ উত্তর দিতে থাকলো, কিন্তু নিজে কোনো প্রশ্ন করছে না। বুঝতে পারছে তাকে এই পরিস্থিতিতে সহজ করার জন্য কি প্রাণপণ চেষ্টা করছে মানুষটা। একসময় সংলাপ জিজ্ঞেস করলো, তুমি কি সামহাও এই বিয়েতে রাজি নও? অন্য কাউকে পছন্দ করো? এই একটা প্রশ্ন অমল কেঁপে উঠল। ও চোখ দুটো জ্বালা করে উঠল, কিন্তু তবুও সজোরে ঘাড় নাড়িয়ে নেতিবাচক উত্তর দিল। তবু সেই মানুষটার সন্দেহ গেল না। আব্বা জিজ্ঞেস করলো, তবে
তোমার ব্যবহার এমন যান্ত্রিক মনে হচ্ছে কেন? আমি তো শুনেছিলাম তুমি খুব প্রাণোচ্ছল মেয়ে। বিয়ের পর সবাইকে ছেড়ে, পরিচিত সবকিছু ছেড়ে নতুন একটা দেশে গিয়ে নতুন করে ভিত্তি তৈরি করতে হবে, তাই আর কি। ও আইসি, এই জন্য তুমি মন খারাপ করছো? ডোন্ট ওয়ারি, আমি আছি তো। শেষ কথাটা বলার সময় নিজের ডান হাতের মুঠিতে তুলে নিয়ে সুমিত্রার হাতখানি, সুমিত্রা অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। রাতে বাড়ি ফিরেই ঋষভকে সমস্ত কথা হোয়াটসঅ্যাপে বলল, সাথে সংলাপের একটা ছবিও দিল। জবাবে ঋষভ শুধু একখানি কংগ্রাচুলেশন ও দুটি হাসির ইমো দিয়ে কাজ সারল। হতবাক সুমিত্রার চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ল। এ ছেলে কি কিছুই বোঝে না? না হয় প্রথাগতভাবে দুজন দুজনকে ভালোবাসার কথা বলেনি, কিন্তু এই যে এতদিন একসাথে গল্প করা, ঘুরতে যাওয়া, একে অপরের খোঁজ নেওয়া, এগুলো কি কোনো প্রভাব ফেলেনি ঋষভের উপর? এতদিন ভুল বুঝে এলো সুমিত্রা, এত ভালোবাসা সব অপাত্রে দান করলো। ক্রমে সুমিত্রা আর সংলাপের বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো। সংলাপের সাথে ওর আলাপ পরিচয় বাড়তে লাগলো, কিন্তু কিছুতেই মন থেকে মুছতে পারলো না ঋষভকে। বারবার মনে পড়ে যেত বাগবাজার ঘাটে হাতে হাত রেখে বসে সূর্যাস্ত দেখা, ভিক্টোরিয়ার মাঠে বসে ভবিষ্যৎ পরিকল্পনা করার কথা। ঋষভ বলতো, আমি ডাক্তারি পাশ করে কিছুতেই বিদেশ যাব না, এখানে নিজেদের নার্সিংহোমে কম খরচে অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা করব, তুমিও জয়েন করে নিও না। সুমিত্রা হেসে সম্মতি জানিয়েছে। ওর তো আপত্তি করার কোনো কারণই নেই। ঋষভের কাছাকাছি দিনের অনেকটা সময় থাকতে পারবে ভেবেই খুশিতে ওর মন নেচে উঠেছিল। সুমিত্রা জিজ্ঞেস করেছিল, যেখানে বিদেশ যাওয়ার সুযোগ পেলে সকলে লুফে নেয়, সেখানে তুমি নিজের জীবনটা এখানে কাটাবে বলে ঠিক করেছো। এটা কি ঠিক শুধুই দেশের প্রতি ভালোবাসা, নাকি? দুষ্টামি ভরা সুমিত্রার চোখের দিকে তাকিয়ে সে বলেছিল, আচ্ছা, তো আরও একটা কারণ আছে। দূরে গেলে তোমায় খুব মিস করব। এক মুঠো লাল আবির যেন কেউ ছড়িয়ে দিয়েছিল সুমিত্রার গালে। সেসব কি শুধুই কথার কথা ছিল? একাকী বসে কি ঋষভকে এসব স্মৃতি একবারও তাড়া করে না? কি স্বাভাবিক ঠান্ডা ব্যবহার ওর সুমিত্রার সাথে, যেন কিছুই হয়নি। কাকু কাকিমাও প্রায় দিনই বাড়িতে আসছেন বিয়ের ব্যাপারে আলোচনায়। সংলাপের বাবা মা উপস্থিত থাকেন সেখানে। সুমিত্রার সব কিছু কেমন অসহ্য মনে হয়, ছুটে পালিয়ে আসে সেখান থেকে নিজের ঘরে। মন থেকে সংলাপকে তো এখনো মেনে নিতে পারেনি ও, তাই তো বারবার ওর ঘুরতে যাওয়ার প্রস্তাব কেন না কোনোভাবে নাকচ করে দিয়েছে সুমিত্রা। ক্রমে বিয়ের দিন এগিয়ে এলো, বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় বাড়ল। বনেদি বাড়ি আলোয় মালা সেজে উঠল। যন্ত্রচালিত পুতুলের মতো সকলের সব নিয়ম মেনে চলতে লাগলো সুমিত্রা। চারপাশের খুশির আমেজ ওর মনকে ছুঁতেও পারছে না, তাই তো লক্ষ্য করেনি পরিবার সম সৌরভ বাসু ও তার স্ত্রী বাড়িতে অনুপস্থিত। দুপুরবেলা বিখ্যাত পার্লার থেকে লোক এলো তাকে সাজাতে। চোখের জলে ধুয়ে যাচ্ছে মেকআপ। বিরক্ত মেয়েটা তো বলেই ফেললো, আজ আর কেঁদো না গো, কিছু কালকের জন্য তুলে রেখো, নয়তো আজ মেকআপ করতে করতেই লগ্ন পেরিয়ে যাবে। সুমিত্রা কিছু বলল না। কাকে আর বলবে ওর মনের কথা? যার জন্য এই অবস্থা সে তো কোনোদিন জানতেও চাইল না। সুমিত্রার বৃদ্ধা দিদা নাতনির থুতনি ধরে তার মুখ তুলে ধরে বললেন, ওলো শুনি, তোকে তো পুরো রাজরানী লাগছে। নাচ জামাই না আবার ভেমড়ি খেয়ে যায়? মা দাঁত দিয়ে করে আঙুলের নখ কেটে ছলছল চোখে বললেন, নজর না লাগে। এই সময় সমাবেশ কণ্ঠে নিচ থেকে চিৎকার এলো, বর এসেছে, বর এসেছে। মা তাড়াতাড়ি চলে গেলেন জামাই বরণ করতে। দিদাও গেলেন নাচ জামাইয়ের সাথে একটু রঙ্গ রসিকতা করতে। ফাঁকা ঘর হলে দাঁতে দাঁত চেপে সুমিত্রা চোখের জলকে আটকে নিল। মনে মনে বলল, সব শেষ। সুমিত্রাই ভুল ছিল। ঋষভ বরাবরই অন্যলাকেই ভালোবেসে এসেছে, আর ওর প্রতি ছিল নিখাদ বন্ধুত্ব। তো দাদা ভাইয়ের কাঁধে চেপে পান পাতায় মুখ ঢেকে পিঁড়িতে বসে সাদনাতলায় পৌঁছল। চারপাশ থেকে সমাবেশ কণ্ঠে সবাই এক দুই করে গুনছে। 7 পাক হতেই
পিড়ি স্থির হলো। পানপাতা সরিয়ে সামনে যাকে দেখলো তার কল্পনা অতীত। বড় বেশি দাঁড়িয়ে আছে ঋষভ, এক পাশে হাসি মুখে অন্নিলা আর অন্য পাশে সংলাপ। এ কি স্বপ্ন নাকি বাস্তব? লাল গোলাপ দিয়ে সাজানো ফুলসজ্জার খাটে বসে অপেক্ষা করছে সুনীলা। দুটো দিন এক তড়িতে কেটে গেল। ঋষভের সাথে আলাদা করে কথা বলারও সুযোগ পায়নিও। সবকিছু জানার জন্য মনটা ওর ছটফট করছে। স্ত্রীর আচার শেষ করে বৌদি স্থানীয়রা বিদায় নিয়েছে অনেকক্ষণ আগেই। কারা যেন ঠেলে ঋষভকে ঘরের মধ্যে ঠকিয়ে দরজা সশব্দে বন্ধ করে দিল। ধীর পায়ে এগিয়ে এসে বিছানার উপর বসলো ও। সুমিত্রার ঘুমটা সরাতে যেতেই হাত চেপে ধরে সে বলল, আগে আমায় বলো, এসবের মানে কি? তোমরা সবাই সব কিছু জানতে, কিন্তু কেউ আমায় কিচ্ছু বলেনি। আহা, এত ব্যস্ত হচ্ছ কেন? সেসব জানার জন্য তো গোটা জীবন পড়ে রয়েছে। না, এক্ষুনি বলো। আচ্ছা, এই 2 দিনে সংলাপের পরিবার আর আমাদের ঘনিষ্ঠতা দেখে এটা তো বুঝেছ যে ওরা আমাদের আত্মীয়। এবার বলি, সংলাপ আর আমি মাস্তুতুল্য ভাই। তুমি যখন প্রথম ওর ছবি পাঠালে তখন ও আমার পাশেই বসেছিল। ছবি আর মেসেজ দেখে আমার সন্দেহ হলো। আমি তোমার ছবি ওকে দেখালাম। তারপর আর কি, সব কথা খুলে বললাম। বাড়িতে জানালো, আপত্তির কোনো জায়গায় নেই। শুধু বলেছিলাম তুমি যেন ক্ষণাক্ষরেও কিছু টের না পাও, ব্যাস। তারপর আর কি, আজ তো আমাদের ফুলসজ্জা। সুমিত্রার দিকে এগিয়ে যেতে চাই ঋষভ। লজ্জার আগা মুখে ব্যর্থ হাতে ওকে ঠেলে সরাতে চাইল সুমিত্রা, কিন্তু ততক্ষণে